আপনি দেখবেন উন্নত বিশ্বে ফ্লাই পাস্ট বা কোনো জাতীয় দিবসগুলো বাদে এই ফাইটার জেট বা অতিমাত্রায় শব্দ করে এই ধরনের বিমান কোনো জনবসতি এলাকায় উঠতে দেওয়া হয় না। বিশেষ দিনে যখন উড়ার ব্যবস্থা করা হয় সেগুলো অনেক আগে থেকে ঘোষণা দেওয়া হয় যে এইসব এলাকাতে আপনার হবে, এই ধরনের শব্দ হবে, আপনার যারা অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, তারা ওই নিরাপদ জায়গায় থাকবেন। কিন্তু আমাদের এই দিকে কোনো তোয়াক্কাই করা হয় না। যে কোনো প্রশিক্ষণ বিমান যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। অনুশীলনই করা হয় একটা বিমানের বিভিন্ন সিস্টেম কাজ না করলে কিভাবে পাইলট এটাকে রিকভার করবে। তো এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা এইটা নিজেই অনেক বেশি দুর্ঘটনা প্রবণ করে তোলে প্রশিক্ষণের বিষয়টাকে। কাজে এই প্রশিক্ষণটা কখনোই এই জনবসতি এলাকা করা উচিত না। যে ঘটনা ঘটেছে এইটার জন্য আমাদের পলিসি মেকাররা দায়ী সম্পূর্ণভাবে, এবং তাদের নির্বুদ্ধিতা এবং আমি বলবো তাদের নির্বুদ্ধিতা এবং সিদ্ধান্তহীনতা এবং উদাসীনতা এটার জন্য দায়ী, অন্য কেউ দায়ী না। অভিযোগ উঠেছে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গত 16 বছরের বাধা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এটা অবশ্যই সত্য। বিমান বাহিনীকে আধুনিকায়ন শুধু বিমান বাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী, প্রত্যেকটা বাহিনীকে, ইভেন আমাদের বর্ডার বিজিবি, বিডিআর, যেটাকে আমি বিডিআর বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিডিআরকে ধ্বংস করার জন্য, সেনাবাহিনীকে অকেজো করার জন্য, বিমান বাহিনীকে অকেজো করার জন্য আমাদের পার্শ্ববর্তী ভারত সব সময়, শুধু গত এক যুগে না বা দেড় যুগে না, এটা আমি বলবো বাংলাদেশের জন্ম সময় থেকে তারা এটার পিছনে আছে এবং তারা সব ক্ষেত্রে এটা চালিয়ে যাচ্ছে, তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনি দেখে থাকবেন এই গত 5ই আগস্টের পরে এখনও বাংলাদেশে প্রকাশ্যে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যরা প্রকাশ্যে আমাদের সেনানিবাসগুলোতে অবস্থানরত এবং তারা বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে। এটা আসলে দুঃখের বিষয়। আমরা জানি আমরা এইটা কেন হচ্ছে, কারণ আমরা আমাদের শত্রু আইডেন্টিফাই করি নাই। আমি আগেই বলেছি আমরা আইডেন্টিফাই করি নাই। প্রত্যেকটা দেশ কিন্তু জানে তার শত্রুকে, কোন দেশ থেকে কী ধরনের হুমকি তার প্রতি আছে, এবং সে অনুযায়ী কিন্তু তাদের প্রিপারেশন থাকে, পুরো দেশের একটা প্রিপারেশন থাকে, পলিটিক্যাল লিডার্স, মিলিটারি লিডার, সবার একটা প্রিপারেশন থাকে। কিন্তু আমাদের ওইরকম কোনো প্রিপারেশনে আসলেই নাই। তো এক্ষেত্রে অবশ্যই ভারতের পুরা ইনফ্লুয়েন্স কাজ করে, এবং এই ইনফ্লুয়েন্সের জন্য আমি ভারতকে দায়ী করব না। আসলে ভারতের হয়ে কাজ করে আমাদের দেশের বাহিনীগুলোর ভিতরের লোকজন, আমাদের পলিটিক্যাল লিডাররা এবং আমাদের ব্যুরোক্র্যাটসরা, এবং তারা মনে করে তারা এই ভারতের স্বার্থ উদ্ধার করতে পারলেই তাদের জীবন সার্থক। তাদের জীবন সার্থক কেন? এর বিনিময়ে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। এবং গত 17 বছরে যা ছিল, গত 5ই আগস্টের পরে এর কোনো পরিবর্তন হয়নি। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো পরিবর্তন দেখিনি, এবং ভারতের ইনফ্লুয়েন্স এখনও কাজ করছে। এভাবে জনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করা হলো? এক্ষেত্রে আমি বলবো শুধু প্রশিক্ষণ বিমান না, জনবসতি এলাকায় কোনো ফাইটার জেট চালানো, এটা আপনি যদি বলেন লিগ্যাল পয়েন্ট অফ ভিউ, এথিক্যাল পয়েন্ট অফ ভিউ অথবা হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউতে পুরোপুরি অযৌক্তিক। কারণ এই ফাইটার জেটগুলো যে পরিমাণ শব্দের উৎপন্ন করে, এই শব্দ বা সাউন্ড আপনার অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ এবং বাচ্চা যারা নবজাতক তাদের জন্য অনেক ক্ষতিকর। এবং এইসব মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা কখনোই এগুলোকে মূল্যায়ন করিনি গত 50 বছরে। জি, সেই জন্য আপনি দেখবেন উন্নত বিশ্বে ফ্লাই পাস্ট বা কোনো জাতীয় দিবসগুলো বাদে এই ফাইটার জেট বা অতিমাত্রায় শব্দ করে এই ধরনের বিমান কোনো জনবসতি এলাকায় উঠতে দেওয়া হয় না। এবং যখন বিশেষ দিনে যখন উড়ার ব্যবস্থা করা হয় সেগুলো অনেক আগে থেকে ঘোষণা দেওয়া হয়
যে এইসব এলাকাতে আপনার হবে এই ধরনের শব্দ হবে, আপনার যারা অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, তারা ওই নিরাপদ জায়গায় থাকবেন। কিন্তু আমাদের এই দিকে কোনো তোয়াক্কাই করা হয় না। তো এটা হলো নর্মাল ফাইটার জেট বা অতিমাত্রা যে এয়ারক্রাফটগুলো আপনার শব্দ করবে তাদের জন্য এটা প্রযোজ্য। আর প্রশিক্ষণ, এটা তো প্রশ্নই আসে না। যে কোনো প্রশিক্ষণ বিমান যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কারণ প্রশিক্ষণের সময় অনুশীলনই করা হয় একটা বিমানের বিভিন্ন সিস্টেম কাজ না করলে কিভাবে পাইলট এটাকে রিকভার করবে। তো এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা এইটা নিজেই অনেক বেশি দুর্ঘটনা প্রবণ করে তোলে প্রশিক্ষণের বিষয়টাকে। কাজে এই প্রশিক্ষণটা কখনোই এই জনবসতি এলাকা করা উচিত না। ইভেন এই জনবসতি এলাকাকে আপনার বেজ হিসাবে ব্যবহার করে অন্য জায়গায় গিয়ে প্রশিক্ষণ নেবে, সেটাও করা উচিত না। কারণ প্রশিক্ষণের জন্য যারা যায় তারা প্রশিক্ষণার্থী, তারা হলো আন্ডার ট্রেনিং, তাদের ওইরকম এক্সপার্টিস নেই যে তারা এখান থেকে যাওয়ার সময় যে ঘটনা ঘটবে না বা ফিরে আসার সময় যে ঘটবে না, এটা বলা যায় না। কাজে প্রশিক্ষণের জন্য বেজ হিসাবে কোনো জনবসতি এলাকাকেও ব্যবহার করা উচিত না, আর ওই এলাকাকে তো অবশ্যই আপনার প্রশিক্ষণের জন্য ব্যবহার করা উচিত না। আর কোনো ফাইটার জেট সেটা জনবসতি এলাকায় উড্ডয়ন বিশেষ দিন ছাড়া এবং পূর্ব ঘোষণা ছাড়া করা উচিত না, এটা আমি মনে করি। এবং এই দিকে দৃষ্টি দেওয়া উচিত, মানে এটা পলিসি মেকারদের। আমি মনে করি যে ঘটনা ঘটেছে এইটার জন্য আমাদের পলিসি মেকাররা দায়ী সম্পূর্ণভাবে, এবং তাদের নির্বুদ্ধিতা এবং আমি বলবো তাদের নির্বুদ্ধিতা এবং সিদ্ধান্তহীনতা এবং উদাসীনতা এটার জন্য দায়ী, অন্য কেউ দায়ী না। এই ঘটনার পরে বাংলাদেশ বিমান বাহিনী এবং আমাদের সরকারের কি করা উচিত বলে মনে করেন? আমাদের সরকার বা পলিসি মেকার যারা আছে তারা অতি সত্বর জনবসতি এলাকায় সব ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া উচিত। প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট এলাকাকে নির্ধারণ করে এবং নির্দিষ্ট এয়ার বেস থেকে শুধুমাত্র ওগুলো পরিচালনা করা উচিত। এবং আমাদের বিমান বাহিনী যে বিমানগুলো আছে এগুলো আসলেই ত্রুটিপূর্ণ কিনা, কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় কিনা, সেগুলা সঠিক তদন্তের মাধ্যমে বের করা উচিত। কারণ হলো কোনো একটা এয়ারক্রাফটে কোনো একটা সিস্টেম অকেজো হইতে পারে, বাট ওই অকেজোর একটা লিমিট আছে। কোন সিস্টেম অকেজো থাকার পরেও বিমানটা আকাশে উড্ডয়নযোগ্য, এটা কিন্তু ম্যানুফ্যাকচারার বলে দেয়। জি, সেই লিমিট আসলে মেনটেন করা হচ্ছে কিনা, নাকি সেই লিমিটকে ক্রস করে কোনো কিছু করা হয়েছে, সেটা সঠিক তদন্ত করে এটা অতি সত্বর বের করা উচিত। এবং এক্ষেত্রে স্বচ্ছতার আশ্রয় নেওয়া উচিত, কোনো গোপনীয়তা রক্ষা করা উচিত না। আপনার এটার সাথে আমি একটা জিনিস বলতে চাই, উদ্ধারের সময় বিমানে যে ধ্বংসাবশেষটাকে যেভাবে নিয়ে উদ্ধার করা হয়েছে, এটা টোটালি আনপ্রফেশনাল ছিল। কারণ হলে যেভাবে আপনি এটাকে উদ্ধার করলেন, আপনি এটা যে এভিডেন্সগুলো আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনি এটা আসল যে কারণ সেটা আপনি পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা আনতে পারবেন না। এবং ওই ক্রাইসিস হওয়ার পরে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে সিনটা, ওই সিনটা আপনারা ঠিক যারা ওখানে ছিল, উদ্ধার কাজে ছিল, তাদের জ্ঞানের স্বল্পতার জন্য বা বিভিন্ন ইকুইপমেন্টের স্বল্পতার জন্য এগুলো সঠিকভাবে করা হয়নি। কাজেই অ্যাক্সিডেন্টের আসলে প্রকৃত সঠিক তদন্ত সম্ভব হবে কিনা সেটার ব্যাপারে আমার অনেক সন্দেহ আছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে।
তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।